আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার নতুন ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা তো দেখতেই পেয়েছেন শীতের সকালের মিষ্টি মিষ্টি রোদ, সেই সাথে ঠান্ডা ঠান্ডা বাতাস। তো ওয়েলকাম করলাম দরজা জানালা সব কিছু খুলে দিয়ে। আর এই যে মানি প্ল্যান্ট গাছটা যে আছে, তো পানিটা দেখছিলাম যে একদম শুকিয়ে গিয়েছে, তো পানিটা চেঞ্জ করে দিলাম। সেই সাথে গাছটা খুব ভালো করে ক্লিন করে নিলাম। তো শিকড়গুলো কিন্তু একদম আটকে রয়েছে জারটার মাঝে, এই জন্য আর শিকড়গুলো আলাদা করিনি। যেভাবে আছে থাক না, দেখা যাবে কি যে পরবর্তীতে আবার নষ্ট হয়ে যাবে। তো অনেক দিন ধরে কিন্তু গাছটা এরকমই আছে। মাশাআল্লাহ, আমার খুব বেশি ভালো লাগে। তো সকালে নাস্তা তো বানাতে হবে, অনেক তো ঘোরাঘুরি হলো। সকাল সকাল যদি দেখি যে গত দিনের কিছু ভাজি বা তরকারি আছে, তখন কি যে শান্তি লাগে, মনে হয় যে না, আজকে সকালে নাস্তাটা ঝামেলা করতে হবে না। তো এই তো আমি চালের গুঁড়া নিয়েছি, সেই সাথে ডিম এবং নর্মাল পানিতে সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। 1 কাপ চালের গুঁড়া দিয়েছি, সেই সাথে একটা ডিম দিয়েছি। তো পিঠা তৈরি করছি। আপুরা বলেন কি পিঠা তৈরি করছি? অনেক আপুরাই তো চিনেন, জানেন, আমার থেকে খুব ভালো বানাতে পারেন। খোলা জালি পিঠা তৈরি করছি। এই পিঠাটা সাধারণত মাটির খোলায় বানানো হয়, তবে আমি কখনো কিন্তু মাটির খোলায় বানাইনি। এভাবে ফ্রাই প্যান বা তাওয়াতে বানিয়ে ফেলেছি। মাশাআল্লাহ সুন্দর হয়, সেই সাথে জালি জালিও কিন্তু হয়। তবে সেটা কিন্তু ক্যামেরাবন্দি হয় না, খুব একটা বোঝা যায় না সেটা। তবে আপুদের আজ একটু দেখিয়ে দিব কীরকম জালি জালি হয়। জানি না এর থেকে বেশি জালি জালি হয় কি না যখন মাটির খোলায় তৈরি করা হয়। তো আমার ইচ্ছা আছে যে একদিন মাটির খোলায় তৈরি করব, তবে ভয় লাগে যদি না উঠে। এই যে যে তাওয়াতে তৈরি করেছি, এটা কিন্তু এমনিতেই উঠে গিয়েছে। মাটির তাওয়াতে আমার রান্না করতে, সেই সাথে পিঠা তৈরি করতে অনেক বেশি ভয় লাগে। মনে হয় যে ফেটে যাবে কি না বা বাস্ট হয়ে যাবে কি না। এখন কত সুন্দর সুন্দর কিউট কিউট মাটির কড়াই উঠেছে, তো ইচ্ছা করে যে রান্না করি, তবে ওই যে ভয় লাগে। তো চেষ্টা করবো একদিন তৈরি করতে পিঠা। মিক্সড আচার এটা, তো অনেক কিছুই আছে, জলপাই, গাজর, সেই সাথে কাঁচামরিচ। তো এটা কিন্তু বাইরে থেকে কেনা আচার। তো জারটা আমি খালি করে নিয়েছি, ক্লিন করে শুকানোর জন্য রেখেছি। আর আচারটা আমি এভাবে বাটিতে ঢেলে রেখেছি। তো একটু গরম করে তারপর এভাবে রেখে দিয়েছি। বাইরের আচারটা শেষ হতে চায় না, তবে আমি নিজে যেটা হাতে বানাই সেটা কিন্তু আগে শেষ হয়। তো এই জন্য আচারটা রয়ে গিয়েছে। আজকে সকালে নাস্তায় আমাদের এগুলোই ছিল। মিষ্টি নিয়েছি, সেই সাথে মাংস এবং কুলাজালি পিঠা। আচারের কথা তো অনেক বলেছি, এখন আমি নিজে হাতে আচার তৈরি করব, জলপাইয়ের আচার। তো এই জন্য আমি সব কিছু আগে গুছিয়ে নিয়েছি। তো এখানে শুকনা মরিচ নিয়েছি, সেই সাথে 5 ফোড়ন নিব। এগুলো শুকনা খোলায় খুব ভালো করে ভেজে নিব। চুলার আঁচ একদম লো হিটে রেখে তারপর কিন্তু ভাজছি। তো দেখা যাবে কি না হলে পুড়ে যাবে, পুড়ে গেলে কিন্তু তিতা হয়ে যাবে আচারটা। নিয়েছি জিরা, এগুলোও ভেজে নিচ্ছি। এখানে যতগুলো উপকরণ দেখতে পাবেন, কোনোটার ভিতর কিন্তু বিন্দু পরিমাণে পানি নেই। তো সব কিছু কিন্তু আমি আগেই গুছিয়ে নিয়েছি। আদা রসুন এগুলো তো সংরক্ষণ করা ডিপ ফ্রিজে থাকে, তবে আজ কিন্তু সেটা ব্যবহার করছি না। এখানে একদম পানি ছাড়া আমি রসুন এবং আদাটা বেটে নিয়েছি। সরিষার মাঝে এখানে দিয়েছি লবণ এবং কাঁচামরিচ। তো সরিষা কিন্তু এমনিতে বাটা যাবে না, তো আঠালো টাইপের একটু, এই জন্য আমি ভিনেগার ব্যবহার করে তারপর পাটায় সুন্দর করে বেটে নিয়েছি। সরিষাগুলো কিন্তু ক্লিন করে রোদে শুকিয়ে তারপর আমার সংরক্ষণ করা ছিল, এই জন্য আর এখন আর ক্লিন করতে হয়নি। তো যখন আচার তৈরি করা হবে তখন একটা জিনিস খেয়াল করতে হবে যে কোনো রকম পানি যেন না যায়। জলপাইগুলো পানি দিয়ে ধুয়ে তারপর টিস্যু পেপার দিয়ে খুব ভালো করে মুছে নিতে পারেন। আমার বেলকুনিতে যেহেতু রোদ আছে, সেই জন্য আমি ধুয়ে তারপর রোদে শুকিয়ে নিয়েছি। জলপাইয়ের তেলের আচার যেহেতু তৈরি করছি, এখানে 250 গ্রাম সরিষার তেল নিয়েছি, সেই সাথে আমি 1 কেজি নিয়েছি হচ্ছে জলপাই। আর এখানে 3টা রসুন নিয়েছি মাঝারি সাইজের। তো সেখান থেকে আমি কিছুটা পাটায় বেটে নিয়েছি, আর বাকি যেগুলো ছিল সেগুলো তেলের সাথে ভেজে নিয়েছি একটু। তারপর যেই বাটা মশলাটা রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিয়েছি, সরিষা, আদা এবং রসুন বাটা। জলপাইগুলো এত বেশি শক্ত ছিল, আমি বটি দিয়ে কেটে নিয়েছি পরবর্তীতে।
দুই দিক থেকে আমি এভাবে কিন্তু কেটে নিয়েছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন। তাছাড়া এগুলো কিন্তু আস্ত জলপাই দিয়েও তৈরি করা যায়। তো আমার একটু কেটে দিলে দেখতে ভালো লাগে, সেই সাথে শীতও খুব তাড়াতাড়ি হয়ে যায়। আলিপুর বাবাকে বলেছিলাম যেন দেখতে সুন্দর হয় জলপাইগুলো, তবে তিনি এর থেকে ভালো জলপাই এখন পাননি, জানি না কেন। তবে আমার কাছে কিন্তু জলপাইগুলো দেখতে ভালো লাগেনি। তাছাড়া এগুলো হয়তো পাড়ার সময় পড়ে গিয়েছে, সেই জন্য হালকা হালকা থেতেও হয়ে গিয়েছে। এই জন্য ফ্রিজে আর রাখিনি। তো আনার সাথে সাথেই আচারগুলো তৈরি করে নিচ্ছি। যেহেতু তেলের আচার তৈরি করছি, তো তেলের পরিমাণ কিন্তু বেশি থাকবে, সেই সাথে ঝাল থাকবে, হালকা মিষ্টি থাকবে। শুকনো মরিচের গুঁড়া দিয়েছি হলুদ গুঁড়া, পরিমাণ মতন লবণ, আর এখানে দিয়েছি কাঁচামরিচ। আসলে এই উপকরণ হচ্ছে নিজেদের পছন্দ অনুযায়ী দিলেই হয়, এখানে কাঁচামরিচটা না দিলেও হয়। সেই সাথে এই যে রসুন ব্যবহার করেছি, সেটাও না দিলে হয়। এই যে জলপাইগুলো কিন্তু এইভাবে নাড়তে নাড়তে সিদ্ধ হয়ে গিয়েছে। শেষ পর্যায়ে এখানে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা সেই গুঁড়া মশলাটা, শুকনো মরিচের গুঁড়া এবং 5 ফোড়ন। তো আরও দিব এখানে চিনি পরিমাণ মতন, সেই সাথে ভিনেগার। তো চিনির পরিমাণ অল্প দিয়েছি। তো আপনাদের এখন বলি, এই যে আমি আচারটা তৈরি করেছি, ভিনেগার দিয়ে তারপর মশলাগুলো বেটে নিয়েছি, সেই সাথে জলপাইয়ের গায়ে পানি ছিল না, কাঁচামরিচ যে নিয়েছি এগুলোতেও বিন্দু পরিমাণ পানি নেই। যখন আমি আচার তৈরি করা আপুদের সাথে শেয়ার করি, তো অনেক অনেক প্রশ্ন থাকে আপুদের যে আচারে ফাঙ্গাস পড়ে যাচ্ছে, ফ্রিজে রাখতে হচ্ছে, ফ্রিজে রাখলেও আচার নষ্ট হয়ে যাচ্ছে। তো সব কিছুর সমাধান আপুদের আজ বলে দিয়েছি। যখন আচার তৈরি করবেন আপুরা, তখন খেয়াল রাখবেন যেন পানি না থাকে যেসব উপকরণ আচারে ব্যবহার করেছেন। অন্য সব আচারের কথা আমি বলতে পারছি না, তবে তেলের আচার যে বানিয়েছি আজ, এটা কিন্তু আমি এভাবে বানিয়ে 2 বছর বাইরে রেখে তারপর খেয়েছি। কোনো রকম নষ্ট হয়নি, ফাঙ্গাস পড়েনি, ফ্রিজে রাখতে হয়নি। আচার তো তৈরি করে নিয়েছি, এরপরে এই যে দুপুরে রান্না করছি। তো রান্না করি আর আপুদের আমি কয়েকটা টিপস দেই। তো আচারগুলো যখন জারে রাখবেন, অবশ্যই জারটা শুকিয়ে তারপর রাখবেন, আর কাঁচের জারে রাখার চেষ্টা করবেন। তেলের আচার হলে সম্পূর্ণটা তেল দিয়ে ডুবিয়ে রাখার চেষ্টা করবেন আপুরা। আর তাছাড়া আমরা যখন আচার তুলি জার থেকে, তখন কিন্তু আমরা এটা খেয়ালই করি না যে চামচ দিয়ে আমরা আচার তুলছি চামচটা ভিজা আছে কিনা বা পানি আছে কিনা। এইসব ছোট ছোট ভুলের কারণে কিন্তু আমাদের আচারগুলো নষ্ট হয়ে থাকে। তা আমরা একদম শুকনা চামচ দিয়ে তারপর আচারগুলো তুলবো। আচার তোলার সময় স্টিলের চামচ ব্যবহার করলে আরও ভালো হয়, শুকনা স্টিলের চামচ আর কি। তো আপুরা লক্ষ্য করবেন এবং খেয়াল করে এই কাজগুলো করতে পারেন, তাহলে কিন্তু আচার আর নষ্ট হবে না। আমি যতটুকু জানি আমার আপুদেরকে কিন্তু আজ বলে দিয়েছি। যেসব আপুরা আমাকে ছোট ছোট প্রশ্ন করে থাকেন, তাদের জন্য আজকের ভিডিওটি। আমি জানি আমার প্রিয় আপুরা অনেক বুদ্ধিমতী, অনেক জ্ঞানী, আমার থেকে সব কিছু তারা ভালো পারেন। আমি জানি এই সব টিপসগুলো হয়তো আমার সব আপুরাই জানেন, তারপরে আজকে বলে দিলাম, কারো উপকারে আসতে পারে। দেখেছেন আপুরা, সেই কখন আচার বানানো শেষ করেছি, তবে এখনও সেই আচারের কথাই বলছি। যেটুকু সময় আমার আপুদেরকে সাথে নিয়ে আচার তৈরি করেছি, তো সেইটুকু সময়ের মাঝে কিন্তু উপকরণ বলে দেওয়া, সেই সাথে টিপসগুলো বলে দেওয়া সম্ভব হবে না। এই জন্য দুপুরে রান্না করেছি আর আমার প্রিয় আপুদের সাথে ছোট্ট ছোট্ট কয়েকটা টিপস শেয়ার করেছি। আশা করছি আমার প্রিয় আপুরা নিরাশ হবেন না। এভাবে আচার তৈরি করে 1 বছর না, আমার মতন 2 বছরও তৈরি করে বাইরে রাখতে পারবেন। এখানে কিন্তু আলু দিয়ে তারপর ডিম দিয়ে রান্না করছি। তো ডিমগুলো আমি আগে ভেজে রেখেছিলাম, সিদ্ধ ডিম আমার পছন্দ না, এই জন্য ভেজেই রান্না করি। তো নতুন আলু দিয়ে তারপর ডিম দিয়ে রান্না করে নিয়েছি। আর এদিকে আমি ছোট মাছটা রান্না করে নিয়েছি। অন্য দিন হয় কি যে হাতে মেখে তারপর ছোট মাছ রান্না করি, আজ কিন্তু মশলা দিয়ে কষিয়ে তারপর রান্না করেছি। আলু এবং কাঁচা টমেটো দিয়ে কাঁচা পাকা মিলিয়ে আছে। তো এখানে কিন্তু ধনিয়ার পাতা দেওয়ার খুব ইচ্ছা ছিল, তা আমার যে ভুলো মন, তো সেই ভুলো মনের কারণে আমার মনেও ছিল না। তবে ধনিয়ার পাতা ক্লিন করে আমি কিন্তু পাশেই রেখে দিয়েছিলাম, যে যখন তরকারি হয়ে যাবে তারপর দিয়ে দিব। চোখের সামনে রেখেও আমি এরকম ভুল করে থাকি মাঝে মাঝে। তো ডালও রান্না করছি। ডিম আলু তরকারিটা হয়ে যাওয়ার পর আমি বাটিতে ঢেলে নিয়েছি। আর এদিকে আমি খুব সুন্দরভাবে ডালগুলো ভেজে নিয়েছি। তো এখন গরম পানি দিয়ে দিব, একদম পাকা টমেটো দিয়ে তারপর ধনিয়ার পাতা দিয়ে এই যে ডাল রান্না করছি, ডালটা একদম ভুনা ভুনা করব। তো এই তো গরম পানি দেওয়ার পর এখানে আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি।
আমার প্রিয়জন, প্রিয় আপুরা যারা এখনও সাথে আছেন, ভিডিওটি দেখছেন, লাইক কি দিয়েছেন আপুরা? যদি লাইকটা না দিয়ে থাকেন এখনও, ছোট্ট একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন। যেসব আপুরা এখনও আছেন আমার সাথে কিন্তু আজও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভালো লাগলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। যেসব আপুরা অলরেডি এই কাজটি করে ফেলেছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। বাঁধাকপি যে আমি কুকারে সিদ্ধ করে তারপর বাগার দিই, তো সেটা কিন্তু আজও করেছি। বাঁধাকপির সাথে আজ কিন্তু আলু দিয়েছি, গাজর দিয়েছি, ধনিয়া পাতা দিয়েছি, টমেটো দিয়েছি, তো অনেক কিছুই দিয়েছি, তাই না আপুরা? তো ধনিয়ার পাতা আমি ডালের মাঝেও দিয়ে দিয়েছি। ডালটা হয়ে গিয়েছে, সেই সাথে ভাজি এটাও হয়ে গিয়েছে। কিছুদিন আগে একটা ভিডিওতে আমি আমার প্রিয়জনদের বলেছিলাম যে অসুস্থ আছি আপুরা, তো এত বেশি আমার আপুরা মন থেকে দোয়া করেছেন, সেই সাথে আমার আপুরা কত চিন্তা করেন আমার জন্য। দেখেন, এটা বলে দিয়েছে যে আপু এই ডাক্তারটা দেখান, কোনো সমস্যা হতে পারে। আমার আপুরা আমার জন্য কত চিন্তা করেন, তাই না? প্রিয়জনের জন্যই তো প্রিয়জনরা চিন্তা করে। অনেক 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 ভালোবাসা আমার সব আপুদের জন্য। রান্নাবান্না তো হয়ে গিয়েছে, আর এই যে সুন্দরভাবে টেবিলটাও সাজিয়ে নিয়েছি। তো দুপুরে খাওয়া দাওয়ার পর বিকালের দিকে তো আমার আব্বা যান আরবি পড়তে যায়, তো তাকে তো আমার দেখতে হবে উপর থেকে, আজও দেখছি। তো লাফাতে লাফাতে যায়, এত বেশি ভালো লাগে দেখতে। উপরের দিকে তাকিয়ে যখন আমাকে না দেখতে পায়, দাঁড়িয়েই থাকে। তো পুরো বেডটা এলোমেলো করে রেখে গিয়েছে, সেটা গুছিয়ে তারপর আবার কিচেনে এসেছি। আচার যে বানিয়ে রেখেছি সেটা কিন্তু জারে রিফিল করা হয়নি। অবশ্যই আচারটা ঠান্ডা করে তারপর জারে রিফিল করতে হবে। তো আপুরা দেখেছেন আমি জারগুলো কিন্তু গরম করে নিয়েছি, এখন জারে আমি ঢেলে রাখবো। তো এখানে আমি 2টা জার নিয়েছি, তবে 2টা জারে কিন্তু হয়নি, পরবর্তীতে আমার আরেকটা জার রিফিল করতে হয়েছে। এই যে আমি কাঁচের জারে যে আচার রাখছি, জারগুলো কিন্তু আমি আগুনে পুড়িয়ে নিয়েছি। তাছাড়া গরম করে তারপরও রাখা যায়, রোদে রেখে আর কি। মাঝে মাঝে কিন্তু আমি এভাবে জার সহ রোদে দিব। তাছাড়া এই যে চামিচ ব্যবহার করেছি, এখানে কিন্তু পানি ছিল না, হাতও লাগানো যাবে না আচারগুলোতে, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে, ফাঙ্গাস পড়ে যাবে। তো এই তো সুন্দরভাবে আমি সবগুলো জার রিফিল করে নিয়েছি। অসম্ভব সুন্দর এসেছে কালারটা, তাই না আপুরা? পছন্দ করে না এই আচারটা আমার আব্বাজান, তবে মিষ্টি আচার কিন্তু খুব পছন্দ করে। আমার আবার এই আচারটা অসম্ভব পছন্দ, খিচুড়ি এবং বিরিয়ানির সাথে। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।